ওয়েলকাম বন্ধুরা, কলকাতা মিরর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তেই চূড়ান্ত তালিকা কিন্তু ঘোষণা হয়ে গেছে এসআইআরের। তারপরে কিন্তু অনেকেই অনেক রকমভাবে চিন্তিত হচ্ছেন, অনেকেই অনেক রকমভাবে টেনশন নিচ্ছেন। অনেকের আন্ডার অ্যাডজুডিকেশনে চলে গেছে, অনেকের ডিলিটেড হয়ে গেছে। এই নিয়ে কিন্তু অনেকেই চিন্তিত এবং অনেকে এখনও পর্যন্ত লিস্ট দেখতেই পারেনি। তার জন্য আমরা আবার সেই শরণাপন্ন হয়েছি আমাদের হাইকোর্টের আইনজীবী শাকির হোসেনের সঙ্গে। আমরা শাকির হোসেনের সঙ্গে আরেকবার কথা বলবো। শাকির হোসেন সাহেব কেমন আছেন বলুন আগে। তো এই আমরা সর্বপ্রথম প্রশ্ন যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে এই যে ডিলিটেড নতুন লিস্টে যে ডিলিটেড অপশানটা হয়ে গেছে, অনেক মানুষ ডিলিট হয়ে গেছে, কিছু মানুষের কাছে আমরা অভিযোগ পাচ্ছি তারা জীবিত রয়েছে, তাদের সব ডকুমেন্টস ঠিক আছে, অথচ ডিলিটেড। সেক্ষেত্রে তারা কি করবে? বিষয়টা হচ্ছে আমাকে তো আইনে যেটা আছে সেটাই বলতে হবে, তার বাইরে আমি বলতে পারি না। তো যাদের নাম ডিলিটেড হয়ে গেছে তাদের এই মুহূর্তে যেটা অপশান সেটা হচ্ছে যে 15 দিনের মধ্যে তাকে ডিইওর কাছে ফার্স্ট আপিল করতে হবে। অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, যিনি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তিনিই হচ্ছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তো তাকে 15 দিনের মধ্যে আপিল করতে হবে, ফার্স্ট আপিল। এই প্রভিশনটা আছে রুল 23, দি রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস রুলস 1960, এবং যে ল আছে দি রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950। এই অ্যাক্টের সেকশন 24-এতে এর প্রভিশন আছে, যদি কারোর নাম চূড়ান্ত লিস্টে বাতিল হয়ে যায় ইআরওর এই ডিসিশনটাকে তারা চ্যালেঞ্জ করে ডিইওর কাছে আপিল করতে পারে। সুতরাং যাদের নাম এই মুহূর্তে বাদ গেছে, ডিলিটেড হয়ে গেছে, তাদেরকে এখনই উচিত যে 15 দিনের মধ্যে ডিইওর কাছে ফার্স্ট আপিলে যাওয়া। আমি আরও একটুখানি রুখবো শাকির ভাইকে। এর আগেও কিন্তু আমরা একটা ভিডিও করেছি যে নাম যাদের ডিলিট হয়ে যাবে, যাদের চূড়ান্ত তালিকায় নাম থাকবে না, তারা কি করবে। আমরা শাকির ভাইকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম এবং তাতে অনেক কিছু তাদের বলা হয়েছিল। আমরা শাকির ভাইয়ের কাছে আর একটা কোশ্চেনে যাব যে তারা অ্যাপিলটা করবে কিভাবে অ্যাপিলটা করবে। অ্যাপিলটা হচ্ছে একটা লিগ্যাল ড্রাফট, এটাকে বলা যেতে পারে আইনি একটা দলিল। এটা খুব সাধারণ দরখাস্ত নয় যে আমি 2 লাইন লিখে দিলাম আমার কাজ হয়ে গেল। এটা মেমোরান্ডাম অফ আপিল রেডি করতে হবে, সেখানে আমাকে বিস্তারিত তুলে ধরতে হবে যে উনি যে জেনুইন ভোটার, এদেশীয় একজন জেনুইন নাগরিক, কোনো কারণবশত কোনো টেকনিক্যাল গ্রাউন্ডে হোক বা নিজের অজ্ঞতার কারণে ওনার সমস্ত ডকুমেন্ট ঠিকঠাকভাবে তুলে ধরতে পারেননি, অথচ দেখা গেল তার কাছে অনেক কিছু ডকুমেন্টই আছে কিন্তু তিনি সেই সময় সেই মুহূর্তে সেগুলোকে রিলাইন করতে পারেননি। তো এই আপিলে প্রত্যেকটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্যারাগ্রাফ ওয়াইজ লিখতে হয় এবং যা যা যুক্তি দেখাতে হবে সেই যুক্তির সাথে তার যে সমস্ত এভিডেন্টারি ডকুমেন্ট আছে সেগুলোকে অ্যানেক্স করতে হয়। তো এইভাবে একটা আপিল তৈরি করতে হয় এবং সেখানেও একটা বিষয় আছে যে আপিলের জন্য সেকশন 25 অফ দি রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, এই আইনের 25 অনুযায়ী তাকে একটা আপিলের একটা ফিজও জমা দিতে হয়। তো এখানে কোথাও প্রেসক্রাইব লেখা নেই যে কত টাকা ফিজ দিতে হবে, সেটা ডিপার্টমেন্টের একটা খোঁজ নিয়ে দেখতে হবে। তো একটা সার্টেন ফিজ দিতে হবে, তাকে মেমোরান্ডাম অফ আপিল রিপ্রেজেন্টেশন একটা লিখতে হবে, তাকে সমস্ত ডকুমেন্ট অ্যানেক্স করতে হবে, করে তাকে 15 দিনের মধ্যে তাকে ডিইওর কাছে আপিল করতে হবে। এবং এই যে আপিলটা হবে সে ডিএম অফিসে সরাসরি গিয়ে জমা করতে পারে অথবা তাকে বাই পোস্টের মাধ্যমেও পাঠানো যেতে পারে। সেক্ষেত্রে ধরুন ডিইওকে আমরা অ্যাপিল করলাম এবং সেই ডিইওকে অ্যাপিল করার পরেও আমরা কোনো সাড়া পাচ্ছি না, তারপরে সেটা কি করবে? সাধারণ মানুষ যারা ডিলিট এমনিতে তো চিন্তিত রয়েছে, বুঝতে পারছেন, তারপরে তারা কি করবে? হ্যাঁ, এটা হচ্ছে 15 দিনের মধ্যে আপিল করার পর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার যদি অ্যাপ্লিকেশনটাকে ডিসাইড না করেন, ডিলে করেন অতিরিক্ত, তাহলে আমরা সেকেন্ড আপিলের জন্য প্রিপারেশন নিতে পারি। সেকেন্ড আপিলের প্রভিশনটা দেওয়া আছে রুল 27 অফ দি রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস রুলস 1960। সেই রুল অনুযায়ী আমাদেরকে সেকেন্ড আপিল করতে হবে রাজ্য ইলেকশন দপ্তরে অর্থাৎ সিইওর কাছে। সেখানে হচ্ছে এই বিষয়টাকে তুলে ধরতে হবে যে উনি যে ফার্স্ট আপিল করেছেন সেখানে উনি রেসপন্স পাননি, উইদিন টাইমের মধ্যে ওনার অ্যাপ্লিকেশানটাকে ডিসাইড করা হয়নি, তখন উনি সেকেন্ড আপিলে যেতে পারেন। অথবা ফার্স্ট আপিলে দেখা গেল ডিসাইড হলো, তাকে হিয়ারিংয়ের সুযোগ দিল কিন্তু তার নামটা ইনক্লুড হলো না, অর্থাৎ সে সেই অর্ডারে স্যাটিসফাইড হলো না, তাহলে ডিইও একটা রিজেন্ট অর্ডার পাস করবে যে কেন তার নামটা ইনক্লুড হলো না। তখন সেই রিজেন্ট অর্ডারের কপিটা নিয়ে তাকে সেকেন্ড আপিলের জন্য প্রিপারেশান নিতে হবে সিইওর কাছে। এটা হচ্ছে দ্বিতীয় স্টেজ। কিন্তু দ্বিতীয় স্টেজে ধরুন আমি করলাম, ধরুন আমার নাম বাদ গেল, আমি দ্বিতীয় স্টেজ, প্রথম স্টেজ, দ্বিতীয় স্টেজ করলাম, তাতেও কোনো কাজ হলো না। তো সেক্ষেত্রে তার কাছে কি আবার সেই মাথা ধরে বসে যাওয়া বা তার কোনো টেনশন নেওয়ার সেরকম কোনো জায়গা থাকছে বা আরও কোনো অপশান থাকছে? আরও অপশান আছে। ব্যাপারটা হচ্ছে যে এই ভোটারের কারেকশানের যত যাবতীয় প্রসেস আছে এটা সারা বছর ধরেই চলে।
তো সুতরাং এটা নিয়ে ভয়ের বেশি চিন্তার কারণ নেই। ফার্স্ট আপিল যাব, ফার্স্ট আপিলে যদি কাজ না হয় সেকেন্ড আপিল করব, সেকেন্ড আপিলে যদি না হয় তখন থার্ড স্টেপ যে হচ্ছে তাকে মহামান্য উচ্চ আদালতে একটা রিট পিটিশন ফাইল করতে হবে এবং তাকে সমস্ত এভিডেন্টারি গ্রাউন্ডটাকে দেখাতে হবে। উনি যে ডিইওর কাছে গিয়েছিলেন তার রিজেন্ট অর্ডার, উনি যে সিইওর কাছে গিয়েছিলেন তার রিজেন্ট অর্ডার এবং তার যা যা আনুপ্রাসঙ্গিক ডকুমেন্টস আছে সমস্ত বিষয়বস্তুগুলোকে নিয়ে তাকে হাইকোর্টে আপিল করতে হবে। কিন্তু আমরা আরও একটা জিনিস যেটা শুনতে পাচ্ছি যে অনেকেই বলছে যে ফর্ম 6 ফিল আপ করো, ফর্ম 6 ফিল আপ করো। তো ফর্ম 6 ফিল আপটাই কি জরুরি নাকি অ্যাপিল করাটা সঠিক হবে, সেটা কি বলবো আমরা? হ্যাঁ, এটা একটা খুব ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন। অনেকেই বলছে, আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে, যে যাদের নাম ডিলিট হয়ে গেল তারা যেন ইমিডিয়েটলি ফর্ম 6 ফিল আপ করে। অবশ্যই করতে পারেন, কিন্তু একটা বিষয় ঠান্ডা মাথায় ভাবতে হবে, ফর্ম 6 ফিল আপ করার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া আছে, যে যে ডকুমেন্টগুলোকে আমাকে সাবমিট করতে হবে, আমার কাছে সেই উপযুক্ত তথ্য প্রমাণ না থাকার কারণেই তো আজকে আমার নামটা বাদ যাচ্ছে। তাহলে আমি কি করে এক্সপেক্ট করতে পারি যে আমি ফর্ম 6 ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট দেখাতে পারবো? কারণ ফর্ম 6টা যেটা ফিল আপ হবে সেখানে আমাকে প্রত্যেকটা ডকুমেন্ট রিকোয়ারমেন্ট, যে যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলোকে দিতে হবে, একদম ফ্রেশ কেস থাকবে। তো সেখানে আমি যখন ফর্ম 6 ফিল আপ করবো, এক তো হচ্ছে এটা একটা লেন্দি প্রসেস। ফর্ম 6 ফিল আপ করার পরে ডিপার্টমেন্ট ওটা জমা হবে অনলাইনে, সেখান থেকে ওটা ফরওয়ার্ড হয়ে যাবে বিএলওর কাছে, বিএলও অ্যাপয়েন্ট হবে, বিএলও ফিল্ড ভেরিফাই করবে, করার পর একটা রিপোর্ট তৈরি হবে, সেই রিপোর্টটা আবার যাবে ইআরওর কাছে। ইআরও থেকে এটাও হতে পারে যে সিলেক্ট হলো, আবার তার নামটা ডিলিটও হয়ে যেতে পারে, অর্থাৎ তার নামটা রিজেক্ট হয়ে যেতে পারে অ্যাপ্লিকেশানটা ফর্ম 6। তাহলে ঘুরে ফিরে তার যদি ফর্ম 6 ফিল আপ করার পরে যদি রিজেক্ট হয়ে যায়, তাকে কিন্তু সেই ঘুরে ফিরে আবার আপিলেই আসতে হবে, কারণ তার ডকুমেন্ট ঠিকঠাক নেই। এবং আমি তো আগে থেকেই জানি যে আমার অনেক কিছু ডকুমেন্টটা নেই, যে ইসিআই গাইডলাইন হচ্ছে যে যে তথ্যগুলো দিতে বলা হয়েছিল সেই ডকুমেন্টগুলো আমি জোগাড় করতে পারিনি। তাহলে আমি কি করে এক্সপেক্ট করবো যে ফর্ম 6 ফিল আপ করলেই আমার নামটা উঠবে? তো এটা একটা কনফিউশন তৈরি হচ্ছে। আইন যেটা বলছে, আমি আইনের কথাই বলবো, কারণ আইনে এটা পরিষ্কারভাবে উল্লেখ আছে। সেকশন 22-23-তে ইআরও ফাইনাল ডিসপোজ করবে, করার পরে চূড়ান্ত ভোটার তালিকা পাস হবে। সেখানে যদি ইআরও কারোর নাম এক্সক্লুড করে দেয়, তাহলে সেই ইআরওর সেই অর্ডারটাকে, সেই ডিসিশনটাকে চ্যালেঞ্জ করে যে কোনো ব্যক্তি ডিইওর কাছে আপিল করতে পারে। এই আপিলের প্রভিশনটা সেকশন 24 অফ দি রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে রয়েছে এবং তার রুল প্রসিজার রয়েছে রুল 23। তাকে আপিল করতে হবে। আপিলেও যদি সেটা ডিসাইড না হয়, তাকে সেকেন্ড আপিলে না হলে হাইকোর্ট। এটা আইনের কথা, আইনের প্রসেসটা আছে। এর বাইরে ইলেকশন কমিশন হচ্ছে একটা অটোনোমাস বডি। ইলেকশন কমিশন যদি মনে করে এটাকে আরও সহজ সরলীকরণ করে কোনো হয়তো প্রসেস চালু করতে পারে, যদি এটা করে তাহলে বহু মানুষ উপকৃত হবে। আশা করব যে ইলেকশন কমিশন নিশ্চয়ই জনগণের জন্য কিছু ভাববে, কারণ গ্রাম বাংলার খেটে খাওয়া সাধারণ গরিব মানুষের পক্ষে সম্ভব নয় যে এই আপিলের জন্য দৌড়ানো, আপিল করা, ফার্স্ট আপিল, সেকেন্ড আপিল, হাইকোর্ট, এটা সবার পক্ষে সম্ভব নয়। তো এটা আমিও এক্সপেকটেশন রাখছি কমিশনের কাছে, যাতে কমিশনও হয়তো একটা কোনো প্রসেস চালু করবে। কিন্তু আইনের মতে আইনিভাবেই সবাইকে যেতে হবে। কে কি বললো সেদিকে না ভেবে, বিভ্রান্ত না হয়ে যে প্রসেসটা আছে সেই প্রসেসটা ফলো করতে হবে। আশা করি তে কাজ হবে। দেখুন, শুধুমাত্র যে ডিলিট যার নাম উঠে গেছে সে একদম নিশ্চিন্তে, যার নাম ডিলিট হয়ে গেছে সে কিন্তু নিশ্চিন্ত নয়। সে কিন্তু মনে মনে ভাবছে আমার নামটা কেটে গেছে, এখন আমি কি করে সেই নামটা তুলব। কিন্তু তার মাঝামাঝি জায়গায় একটা কিছু মানুষ ফেঁসে আছে, যেখানে আন্ডার অ্যাডজুডিকেশন এই যে লেখাটা, এই যে আন্ডার অ্যাডজুডিকেশন এই যে বিষয়টা, তারা কি করবে? এই ব্যক্তিগুলো কি করবে? আন্ডার অ্যাডজুডিকেশন যেটা রয়েছে, এটা একদম এক্সেপশনাল ইস্যু, যেটা অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডারে, অনারেবল হাইকোর্টের তত্ত্বাবধানে ডিস্ট্রিক্ট জাজেসরা মোতায়েন হয়েছেন এবং তারা হচ্ছে এই যেই নামগুলোর ওপর ডাউট রয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি বলুন বা আনম্যাপিং কেস বলুন, অনেকগুলো কেস আছে যেগুলোকে ডিসাইড করার জন্য জাজেস অ্যাপয়েন্ট হয়েছেন। তারা এই বিষয়গুলোকে, কাগজগুলোকে পর্যালোচনা করে দেখছেন এটাকেই হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ এটা বিচারাধীন অবস্থায় রয়েছে। এবার এই জায়গাটায় তাদের যে পরিস্থিতি, অ্যাডজুডিকেশনের কেসগুলোর জন্য আলাদা একটা সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশড হবে কিছুদিনের মধ্যেই। সেখানে যাদের নাম সিলেক্ট হলো তাদের নামটা ওই সাপ্লিমেন্টারি লিস্টে আসবে, অর্থাৎ তারা ইনক্লুড হয়ে গেল। কিন্তু সবাই যে সাপ্লিমেন্টারি লিস্টে নাম আসবে তাও নয়, অনেকের বাদ যেতে পারে। তাহলে যাদের নামটা এই অ্যাডজুডিকেশনের মধ্যে থাকা অবস্থায় যাদের নামটা বাদ যাবে ফাইনালি সাপ্লিমেন্টারি লিস্ট থেকে, তারা কি করবে? এটা হচ্ছে একটা বিরাট সমস্যা। সেটা হচ্ছে যে তাদেরকে কিন্তু আপিলের সুযোগটা থাকছে না। কেন? মানে তাদের কি আর
কোনো রকম সুযোগ থাকছে না তাদের, না, এই যে সুযোগ সিইও থাকবে বা ডিইও এসব অ্যাপিলের কোনো জায়গা থাকছে না তাদের। না, অ্যাপিলের জায়গা থাকছে না, কিন্তু তাকে সরাসরি পৌঁছাতে হবে হাইকোর্টে, তাকে মামলা করতে হবে। কারণ হচ্ছে এই কারণেই, এটা আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে বলছি, কারণ আইন যেটা বলছে আরও যদি ফাইনাল ডিসিশন নিয়ে যদি কারোর নাম এক্সক্লুড করে, তাহলে তাকে আপিলের প্রভিশন রয়েছে রুল 23, ফার্স্ট আপিল, সেকেন্ড আপিল আছে রুল 27। কিন্তু যখন কোনো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হাইকোর্টের তত্ত্বাবধানে যখন একটা জাজেসরা কোনো নামকে ডিসাইড করে রিজেক্ট করছে, সেক্ষেত্রে সে কার কাছে যাবে এটা কিন্তু রুলে কোথাও উল্লেখ নেই। এবং আমি যতদূর জানি বা মনে করি, যেখানে একটা জাজ ডিসাইড করছেন যে এই নামটা ইনক্লুড করা যাবে না, রিজেক্টেড, যদি এরকম কেস হয়, সেখানে ডিএমের বা সিইওর কোনো রাইটস নেই জাজের ওই অর্ডারটাকে রিভিউ করা। সুতরাং তাকে কি করতে হয়, সে তো আর তাহলে এই পরিস্থিতিতে সে আর ওই রুল 23 অনুযায়ী বা রুল 27 অনুযায়ী ডিইও বা সিইওর কাছে আপিল করতে পারবে না। তাহলে তাকে সরাসরি হাইকোর্টে গিয়ে মামলা করতে হবে, আন্ডার আর্টিকেল 226-এ তাকে রিট পিটিশন ফাইল করতে হবে। তার মানে যেটা বোঝা যাচ্ছে যে যারা আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে তাদের সিইও বা ডিইওকে অ্যাপিল করার কোনো জায়গাই তাদের হাতে থাকছে না। যেটা শুনলেন যে যারা আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তারা কিন্তু কোনো রকমভাবে আর অ্যাপিল করার তাদের সুযোগ থাকছে না। কিন্তু যেটা শাকির সাহেব বললেন যে তাদের জন্য একটা সুযোগ রয়েছে, শেষ সুযোগ যেটা, সেটা হচ্ছে হাইকোর্ট। সেই হাইকোর্টে যেতে হলে কীভাবে যেতে হবে সেটা পরের কথা, কিন্তু আমরা চাইবো ভগবানের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করব যাদের এখনও পর্যন্ত পেন্ডিং রয়েছে তাদের সকলেরই লিস্ট চলে আসুক। কিন্তু আরও একটা জিনিস আমরা যেটা জানতে চাই যে কি মনে হচ্ছে পরবর্তীকালে কি হতে পারে, এটা নিয়ে তো মানুষের অনেক মানুষ তো আতঙ্কিত হয়ে আছেন। হ্যাঁ, অ্যাডজুডিকেশনে যে ম্যাটারগুলো রয়েছে, এটা আশা করা যাচ্ছে যে ম্যাক্সিমামটাই পাস হয়ে যাবে। কারণ অ্যাডজুডিকেশন যে সব জাজেসরা মোতায়েন রয়েছেন, জাজেসরা কিন্তু প্রত্যেকটা ডকুমেন্ট সুন্দরভাবে দেখবেন, পর্যালোচনা করবেন, করে তবে নামটাকে তুলবেন। আর যেটা সাধারণত অন্যান্য অফিসার্সরা অনেক সময় কি হয়, এড়িয়ে যায়, অনেক সময় এড়িয়ে গিয়ে ব্যাপারটাকে ঠিকঠাকভাবে দেখলো না, নাম তুলে দিল বা কেটে দিলে জিনিসটা হয়। কিন্তু কোর্ট তো সেটা করতে পারে না। এটা জাজেসরা যেটা স্ক্রুটনি করছেন, এটা একরকম বলা যেতে প্রায় ট্রাইব্যুনালের মতোই। তো সেখানে সব কিছু ডকুমেন্ট খতিয়ে দেখার পরেই তার নামটা ডিসাইড হবে। সুতরাং যারা ঠিকঠাক ডকুমেন্ট দিয়েছেন, অনেক ডকুমেন্ট দিয়েছেন, এগুলো ধরে নেওয়া যাচ্ছে যে ম্যাক্সিমামটাই কিন্তু পাস হয়ে যাবে, এটা চিন্তার কোনো কারণ নেই। কিন্তু যদি অ্যাডজুডিকেশনের পরও নাম না হয়, তখন তাকে সরাসরি রিট পিটিশন আসতে হবে। এবং আরও একটা বিষয় হচ্ছে যে যখন থেকে এসআইআর হবে একটা কথা উঠছিল, যখন বিহারে শুরু হলো, তখন আমরা সবাই ঘুমোচ্ছিলাম, আমাদের অনেকেরই ডকুমেন্ট নেই। আমরা ভাবছিলাম যে ওটাও তো রোহিঙ্গাদের জন্য, ওর সব তাড়িয়ে দেওয়া হবে, আমাদের তো কিছু হবে না। এইটা একটা মানুষের মধ্যে একটা ভুল ধারণা মনের মধ্যে ঢুকে রয়েছিল। কারণ রাজনৈতিক নেতারা অনেক কথা বলবে, কিন্তু আইন কি বলছে, আইন তো আর কোনো জাত ধর্ম বেসিসে হয় না, আইনটা সকলের জন্য সমান। তাহলে তখন আমাদের উচিত ছিল যে সমস্ত ডকুমেন্ট আমাদের নেই, সেই ডকুমেন্টগুলোকে খুঁজে বার করে রেডি করে রাখা। আমরা সেটা না করে আমরা ওই সব দোহাই ছিলাম যে আমাদের কিছু, ওটা তো ওদের জন্য। অথচ আমার নিজের ঘরেই হচ্ছে অনেক কিছু অভাব রয়েছে, অনেক কিছু ডকুমেন্ট নেই। তো যারা বুদ্ধি করে কাগজপত্র জোগাড় করে দৌড়াদৌড়ি করে রেডি করেছে, তারা ম্যাক্সিমাম সাকসেস হয়েছে। যারা ঘুমোচ্ছিল, এখন নাম যখন বাদ গেছে, এখন চিন্তায় পড়ে গেছে। তো আমার এটা ব্যক্তিগত সকলের কাছে আমার পরামর্শ যে সময় অনেক আছে, এই প্রসেসগুলো সারা বছর ধরেই হয়। আপনার নাম যদি অ্যাপিলে বাদ যায়, ফার্স্ট আপিল, সেকেন্ড আপিল, আপনি যেটা করবেন, যে ডকুমেন্টগুলোকে নিয়ে জোগাড় করতে পারেনি, চেষ্টা করুন সেই সমস্ত তথ্য প্রমাণগুলোকে জোগাড় করা। অনেক কিছু তথ্য প্রমাণ আছে, সেইগুলোকে জোগাড় করা, দৌড়ে যেখান থেকে কিভাবে কোন ডকুমেন্ট পাওয়া যেতে পারে, বিভিন্ন জনের সাথে পরামর্শ করে আপনার কাগজপত্র রেডি করুন। করে আপনার এবারে না হলে পরের বারে, তারপরে না হলে তারপরের বারে, এইভাবে আপনাকে কাগজপত্র রেডি থাকলে কিন্তু আপনি ফর্ম 6 ফিল আপ করেও তুলতে পারবেন না। তো প্রসেস সারা বছর ধরেই হয়, সুতরাং আতঙ্কের কিছু নেই, কিন্তু টাইম ফ্রেম অনুযায়ী আপনাকে অ্যাপ্রোচ করতে হবে। কিন্তু যেটা আমরা জানতে পারছি যে ধরুন যাদের আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে তাদের যদি নাম কাটা যায়, সেক্ষেত্রে তো তারা 2026-এ ভোট দিতে পারছে না। না, এখন ব্যাপারটা হচ্ছে যে এখন মূল লক্ষ্য কিন্তু ভোট দেওয়াটা নয়, আমার ভোটার রাইটসটাকে, আমার ভোটাধিকার পাওয়াটা, আমার ভোটের নাম তোলাটা আগে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমার ভোটাধিকার রাইটসটাকে আমি এস্টাবলিশ করতে পারছি না, নামটাই এক্সক্লুড হয়ে গেল। আমি ভোটের চিন্তা পরে করবো যে আমি ভোট দিতে পারবো কি পারবো না, আগে আমার নিজের ভোটাধিকারটাকে বাঁচাই, আগে আমার নামটাকে ইনক্লুড করাই। তাতে আমাকে লড়াই করে, কাগজ খুঁজে বার করে, দৌড়াদৌড়ি করে, যেভাবে হোক আমাকে আগে ভোটার নামটা তুলতে হবে। আমি বেঁচে থাকলে অনেক কিছু করতে পারবো জীবনে, যদি আমিই না বেঁচে থাকি তাহলে আমার ভোট দিয়ে আমার লাভটা কী হবে। সুতরাং আমি এটা বলবো যে বসে না থেকে কাগজপত্র কীভাবে রেডি করা যেতে পারে,
কি করা যেতে পারে এটা নিয়ে বিভিন্ন সমাজে অনেক ভালো মন্দ মানুষ আছেন, তাদের সাথে যোগাযোগ করা, কারণ গ্রাম বাংলার গরিব মানুষ তারা তো আর জানেন না, এই আপিল ব্যাপারটাই অনেকে জানেন না যে আপিল কিভাবে করবো, কার সাথে করবো। তো এগুলো আপনারা স্থানীয় যে সমস্ত সমাজসেবীরা আছেন, বিভিন্ন অনেক ব্যক্তিত্বরা আছেন, অনেক রাজনৈতিক মহল রয়েছে, তাদের কাছে যান, পরামর্শ নিন, তাদের সহযোগিতা নিয়ে আপনারা চেষ্টা করুন নিজের সমস্যার সমাধান করা, বসে না থেকে। হ্যাঁ, যেটা আমরা জানতে পারলাম অনেক কিছুই এমন কিছু ইনফরমেশন আমরা পেলাম যেটা হয়তো আমাদের মাথাতে কিন্তু ঢুকবে না। আমরা সাধারণ মানুষ কিন্তু এইসব ইনফরমেশন জানি না, এবং এইসব কি করতে হবে, সিইওর কাছে কিভাবে অ্যাপ্লাই করব, ডিওর কাছে কিভাবে অ্যাপ্লাই করব, কোন কজ আছে, কোন নিয়ম আছে, কোন আইন আছে, এগুলো আমরা সাকির ভাইয়ের কাছ থেকে জানলাম। হয়তো এই ভিডিও থেকে উপকৃত হবেন আপনারা। আমরা সাকির ভাইকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে সাকির ভাই আমাদেরকে সময় দিলেন, এবং আমাদেরকে সময় দিয়ে এত ইনফরমেশান হয়তো বহু সাধারণ মানুষ যারা আতঙ্কিত হয়ে আছেন, যারা ভয় পাচ্ছেন, রাতের বেলা তাদের ঘুম উড়ে গেছে, তাদের নাম ডিলিট হয়ে গেছে, তাদের আন্ডার এডুকেশনে রয়েছে, তারা কিন্তু আতঙ্কিত, হয়তো এই ভিডিওটা দেখে অনেকটা আতঙ্কিত কমবে। তাই সকলকে জানাই যে আপনারা কিন্তু আতঙ্কিত হবেন না, আতঙ্কিত না হয়ে ডকুমেন্টস জোগাড় করুন, এবং যেভাবে রয়েছে প্রত্যেকটি যার যেমন অবস্থা রয়েছে তাকে যেভাবে সাকির ভাই বললেন, দরকার পড়লে ভিডিওটি একবার নয় দুবার দেখুন এবং শেয়ার করুন সকলের কাছে, যাতে সকলের কাছে ইনফরমেশন পৌঁছায়। কাজী জিয়াউল হক, ক্যামেরায় অমিত মণ্ডলের সঙ্গে, কলকাতা মিরর। আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। কলকাতা মিরর, পাশে থাকে, পাশে রাখে।